দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর প্রথম চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংঘাত ও দুই দেশের বাণিজ্য চুক্তি, বলছেন বিশ্লেষকরা। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে বিপদে পড়বে গোটা বিশ্ব, মন্তব্য ট্রাম্পের। শিগগিরই যুদ্ধ বন্ধের ইঙ্গিত, হুমকি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, হুঁশিয়ারি তেহরানের। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আঘাতে অন্তত 6 জন নিহত, বেকা উপত্যকা সহ একাধিক শহর খালি করার নির্দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর পাল্টা হামলা। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূল থেকে 2 বাংলাদেশি সহ 3 জনের মরদেহ উদ্ধার। পাচারকারীদের আস্তানা থেকে 120 অভিবাসী উদ্ধার, শারীরিক নির্যাতনের অভিযোগ। এবং ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর নেতৃত্ব সংকটে লেবার পার্টি। স্টারমারের পদত্যাগের দাবিতে 4 মন্ত্রীর ইস্তফা, ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেইজিং পৌঁছানোর পর বৃহস্পতি ও শুক্রবার চীনা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। বাণিজ্য সম্পর্কে টানাপোড়েনের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়েও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দেশটির তেলের বড় ক্রেতা এখন চীন। তাই বিশ্লেষকরা মনে করছেন ওয়াশিংটন চাইছে চলমান সংকট নিরসনে তেহরানকে সমঝোতায় আনতে নিজেদের প্রভাব ব্যবহার করুক বেইজিং। বাণিজ্য উত্তেজনা, ইরান যুদ্ধ এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের বেইজিং সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। 2017 সালের পর এটিই হচ্ছে ট্রাম্পের প্রথম চীন সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে চীন। 3 দিনের বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পাশাপাশি 2 দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন বৈঠকে মধ্যপ্রাচ্য সংঘাত, তাইওয়ানের সার্বভৌমত্ব ও বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো উঠে আসতে পারে, যা বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে বেইজিং জুড়ে চলছে জোর প্রস্তুতি। তিয়ানমেন স্কোয়ারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠান, ভোজ সভা ও ঐতিহাসিক টেম্পল অফ হেভেন সফরের। 2 শক্তিশালী বিশ্বনেতার বৈঠকের দিকে এখন নজর অনেকের। বিশ্লেষকরা বলছেন এই সফর সফল হলে বদলে যেতে পারে বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণ। কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য যুদ্ধ ও অভ্যন্তরীণ ইস্যুতে মনোযোগী থাকলেও এবার সরাসরি চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প, যেখানে উঠে আসতে পারে ইরান, তাইওয়ানের মতো ভূরাজনৈতিক ইস্যু ও বাণিজ্য আলোচনা। বিভিন্ন প্রতিবেদন বলছে ইরান যুদ্ধের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে এই সাক্ষাৎ। বেইজিং এর মধ্যে পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দিতে মধ্যস্থতার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী সংঘাত চীনের অর্থনীতিতে চাপ তৈরি করছে। তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, রফতানি নির্ভর শিল্পেও প্রভাব পড়ছে। তবে একই সঙ্গে ইরানের ওপর নিজেদের প্রভাব দেখিয়ে ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত দর কষাকষির সুযোগও দেখছে বেইজিং। তাইওয়ান ইস্যুও বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে তাইওয়ানের সঙ্গে $10 বিলিয়ন নতুন অস্ত্র চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তাইওয়ানকে চীনের অংশ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এতে ওয়াশিংটনের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীন চাইছে যুক্তরাষ্ট্র আরও স্পষ্টভাবে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করুক। বাণিজ্য ও প্রযুক্তির প্রতিযোগিতাও আলোচনার বড় অংশ হয়ে উঠেছে। গত কয়েক বছরে শুল্ক যুদ্ধ, বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ ও সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞা সব মিলিয়ে 2 দেশের সম্পর্ক জটিল হয়ে ওঠে। এখন ট্রাম্প প্রশাসন চায় চীন আরও বেশি মার্কিন কৃষি পণ্য কিনুক, আর চীন চাইছে যুক্তরাষ্ট্র যেন উচ্চ প্রযুক্তির চিপ রপ্তানিতে বাধা কমায়। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও রেয়ার আর্থ খনিজ নিয়েও চলছে কৌশলগত প্রতিযোগিতা, যা ভবিষ্যতে অর্থনীতি ও সামরিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুতই শেষ হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন যুদ্ধ শেষ হলেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে। তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে পুরো বিশ্ব বিপদে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। হুমকি আর চাপ দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় না বলে সাফ জানিয়েছে তেহরান। এদিকে ইরান যুদ্ধে মার্কিন ব্যয় $29 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
ইরানের বিরুদ্ধে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফরে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে এবং এরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলে আবারও জোর দিয়েছেন ট্রাম্প। বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইরান ইস্যুতে দীর্ঘ আলোচনা করবেন তিনি। আমি মনে করি ইরান ইস্যুতে আমাদের কারো সহায়তার প্রয়োজন নেই। যেভাবেই হোক আমরা জিতব, শান্তিপূর্ণভাবে হোক বা অন্য কোনোভাবে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমান বাহিনীও শেষ, আমরা জিতবই। চীন সফরে যাওয়ার আগে ট্রাম্প আরও বলেন, তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে পুরো বিশ্ব বিপদে পড়বে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন অবরোধকে শতভাগ কার্যকর বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুমকি আর চাপ দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় না। তিনি বলেন, তেহরানের প্রস্তাব কোনো আত্মসমর্পণের চিঠি নয়, বরং জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি টেকসই সমাধানের ন্যূনতম ভিত্তি। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি দাবি করেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি নিয়ে এগোচ্ছে এবং তেহরানের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ইসলামাবাদের মধ্যস্থতার বিষয়টি তুলে ধরেছেন। চীন পাকিস্তানের এই ভূমিকাকে সমর্থন জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বলেছেন, আঙ্কারার সবচেয়ে বড় অগ্রাধিকার এখন যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, কারণ নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা আরও বড় সংকটে পড়বে। অন্যদিকে কুয়েত অভিযোগ করেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা দেশটিতে অনুপ্রবেশ করে বৈরী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছিল। এই ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে কুয়েত। একই অভিযোগের নিন্দা জানিয়েছে কাতারও। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও হামলা চালায় ইরানে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, গেল এপ্রিলে ইরানি তেল শোধনাগারে এই হামলা চালানো হয়, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আমিরাত। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস দাবি করেছে, যুদ্ধের সময় সম্ভাব্য হামলা থেকে বাঁচতে পাকিস্তান ও আফগানিস্তানে নিজেদের যুদ্ধ বিমান সরিয়ে নিয়েছিল তেহরান। তবে এমন খবর প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি ইরানি তেল শোধনাগারে গোপন হামলা চালায় আমিরাত। যদিও আবুধাবি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ইরান ওই সময় দাবি করেছিল শত্রুপক্ষ তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অন্য দেশগুলো যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আমিরাতের এই সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময় ইরান আমিরাত লক্ষ্য করে 550 ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছিল। যুদ্ধের এই সময়ে আরব আমিরাত ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি। এদিকে যুদ্ধবিরতির সময় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান রক্ষা করতে ইরান প্রতিবেশী পাকিস্তানের সহায়তা নিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, হামলা থেকে বাঁচাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে নিজেদের RC-130 নজরদারি বিমান এবং C-130 কার্গো বিমান রেখেছিল তেহরান। এছাড়া কিছু বেসামরিক বিমান প্রতিবেশী আফগানিস্তানেও সরিয়ে নেওয়া হয়। যদিও পাকিস্তান সরকার তাদের ঘাঁটিতে ইরানি বিমান রাখার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমান ঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। সেখানে অনেক বেশি বিমান রাখা হলে সেগুলো সবার নজরে আসত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এর মধ্যেই বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের একাধিক শহর খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। জবাবে লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আগুন লাগার খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার ইসরায়েল লেবানন বৈঠকের কথা রয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতির পরও প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের কফার দৌনিন এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহতদের উপকূলীয় শহর টাইরের হাসপাতালে নেওয়া হয়েছে। তেল আবিব দাবি করেছে, মধ্য এপ্রিল থেকে এখন পর্যন্ত লেবাননে 1100-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুদ্ধবিরতির সময়ই নিহত হয়েছেন অন্তত 380 জন।
স্থানীয় সময় মঙ্গলবারও থামেনি অভিযান। বেকা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক শহর খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। লিতানি নদীর পাশের দেইর মিমাস শহরের পানি পাম্পিং স্টেশন উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিনতে জবাইলে ঘরবাড়িও গুড়িয়ে দেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বহু বাসিন্দা জানিয়েছেন আগের মতো আর ঘর ছাড়বেন না তারা। এদিকে লেবানন সীমান্তর কাছে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আগুন লাগার খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মানারা ও মারগালিয়ত এলাকায় সাইরেন বাজানো হয়। একটি ড্রোন ভূপাতিত করা হলেও আরেকটি বিস্ফোরিত হয় ইসরায়েলি ভূখণ্ডে। ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার ইসরায়েল লেবানন বৈঠকের কথা রয়েছে। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বৈরুতের কর্মকর্তারা। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। নাবাতিয়ে, সুওর, বিনতে জবেইল, মারাজুয়ান ও সাইদার বিভিন্ন এলাকায় থাকা বাংলাদেশিদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থাপনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকালকে দিনে এবং রাত্রে হামলায় আমাদের প্রবাসী কয়েকজন ভাই নিহত হয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে এলাকাগুলোতে অবস্থান করা বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ থেকে, এবং আপনারাও দেখছেন যে ইসরায়েলের ড্রোন হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেগুলো আপনাদেরকে পরিহার করে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যেখানে আপনাদের কপিল অবস্থান করছে না বা আপনাদের মালিকেরা অবস্থান করছে না, শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন এগ্রিকালচার ফার্ম বা বিভিন্ন জায়গায় রাখার জন্য তারা অনুরোধ করছে। আপনারা নিরাপত্তার দিকটি ভালোভাবে দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এই কাজটি করবেন না। আপনাদের যে কোনো প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব। ঝুঁকিপূর্ণ এসব এলাকাগুলো বিশেষ করে মারজায়ুন, সোর, নাবাতিয়ে ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে আপনারা অবস্থান পরিহার করুন। তুলনামূলকভাবে আপনারা নিরাপদ জায়গায় আসুন। গাজা উপত্যকার নুসাইরাতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে কৃত্রিম অক্সিজেনের সংকট। উপত্যকার অন্তত 43,000 মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বা জীবন বদলে দেওয়া আঘাতের শিকার হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইসরায়েলের নেসেটে পশ্চিম তীরের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থানের ওপর সরাসরি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিলের প্রথম ধাপ পাশ হয়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনে প্রতিনিয়তই ইসরায়েলি হামলায় ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। স্থানীয় সময় মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিহত হয়েছে অন্তত 70 শিশু, আহত হয়েছে 8 শতাধিক। নিহত শিশুদের 93% ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে। এছাড়া বসতি স্থাপনকারীদের হামলা, অবিস্ফোরিত গোলা কিংবা ফিলিস্তিনি বাহিনীর ভুল আঘাতেও কিছু শিশু নিহত হয়েছে। এদিকে গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ফুরিয়ে যাচ্ছে কৃত্রিম অক্সিজেন। হাসপাতালের প্রধান অক্সিজেন উৎপাদন কেন্দ্রটি বিকল হয়ে গেছে। বিকল্প কেন্দ্রটিও চলছে সীমিত সক্ষমতায়। চিকিৎসকরা জানান, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে সেটি হবে শত শত রোগীর মৃত্যুদণ্ডের সমান। 34টি অক্সিজেন স্টেশনের মধ্যে ধ্বংস হয়েছে 25টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় আহত 1,72,000 মানুষের মধ্যে অন্তত 43,000 মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বা জীবন বদলে দেয়া আঘাতের শিকার হয়েছেন। এদের মধ্যে প্রায় 10,000ই শিশু। কারো হাত নেই, কারো পা, কেউ হারিয়েছে চলাফেরার ক্ষমতা। কিন্তু পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ বা চিকিৎসা সরঞ্জাম সহ কোনো কিছুই পর্যাপ্তভাবে ঢুকতে পারছে না গাজায়। পশ্চিম তীরে এবার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থানের ওপর সরাসরি নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ইসরায়েল। এই সংক্রান্ত একটি বিলের প্রথম ধাপ পাশ করেছে দেশটির পার্লামেন্ট নেসেট।
নতুন বিল অনুযায়ী দেশটির ঐতিহ্য মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। বিলটি কার্যকর হলে ওই সংস্থা খনন কাজ, উন্নয়ন ও স্থাপনা ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজন হলে জমি অধিগ্রহণের ক্ষমতাও পাবে। তবে আইন হিসেবে কার্যকর হতে বিলটির আরও 2 দফা অনুমোদন প্রয়োজন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূল থেকে 2 বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিন উদ্ধার করা হয়েছে মিশরের এক নাগরিকের মৃতদেহ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজির দক্ষিণে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয় 120 অভিবাসীকে। দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, প্রায় 2 সপ্তাহ ধরে বন্দী অভিবাসীদের মুক্ত করার অভিযানটি পরিচালনা করা হয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে গিয়ে লিবিয়ার উপকূলে নিভে গেল 2 বাংলাদেশির জীবন প্রদীপ। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে লিবিয়ায় পাড়ি জমিয়েছিল তারা। সেখান থেকে হয়তো ইউরোপে পৌঁছানোর স্বপ্নও ছিল, কিন্তু সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া অঞ্চলে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে জীবিত উদ্ধার করা হয় 120 অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এই অভিযানে 2 জন বাংলাদেশি ও 1 জন মিশরীয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, উপকূলীয় বিশর শহরে পথ হারানো ও ক্লান্ত অবস্থায় উদ্ধার হওয়া এক মিশরীয় অভিবাসীর তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় 2 সপ্তাহ ধরে চলা অভিযানে বেনগাজির দক্ষিণাঞ্চলের বিভিন্ন মানব পাচার চক্রের আস্তানা থেকে উদ্ধার করা হয় এই 120 জন অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, পাচারকারীরা অভিবাসীদের একটি নির্যাতন কেন্দ্রে আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল। বন্দীদের মারধর ও চাবুকের আঘাতের ভিডিও ধারণ করে তা পরিবারের সদস্যদের কাছে পাঠানো হতো মুক্তিপণ আদায়ের জন্য। এছাড়া ছোট নৌকা তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়, যেখানে কাঠের নৌকা, ইঞ্জিন ও পানির কন্টেইনার পাওয়া যায়। পাচারকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি উদ্ধার হওয়া অভিবাসীদের এর মধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নির্বাচনে বড় ধাক্কার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন তীব্র চাপে। স্টারমারের পদত্যাগের দাবিতে আরও 4 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। তবে ব্রিটিশ পার্লামেন্টে স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই তিনি পদত্যাগ করবেন না। স্টারমারের প্রতি সমর্থনও দেখানোর চেষ্টা করেছে লেবার পার্টির 103 জন এমপি। যুক্তরাজ্যের রাজনীতিতে কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন এক ধরনের নীরব অথচ গভীর সংকটের মুখে। সাম্প্রতিক স্থানীয় পরিষদ নির্বাচনে লেবার পার্টির দুর্বল ফলাফলকে কেন্দ্র করে দলের ভেতরে অসন্তোষ দ্রুত বাড়ছে। একাংশ সরাসরি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ বা নির্দিষ্ট সময়সূচির মাধ্যমে নেতৃত্ব হস্তান্তরের দাবি তুলেছে। মঙ্গলবার থেকে একের পর এক জুনিয়র মন্ত্রী পদত্যাগ শুরু করেন। প্রথমে পদত্যাগ করেন কমিউনিটিজ মিনিস্টার মিয়াত্তা ফাহনবুল্লাহ। পদত্যাগপত্রে তিনি লিখেন, দেশ পরিবর্তন চাইলেও জনগণ আর বিশ্বাস করছে না যে স্টারমার সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন। কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করেন সেফ গার্ডিং মিনিস্টার জেস ফিলিপস। এরপর ওয়েলসের এমপি অ্যালেক্স ডেভিস জোনসও পদত্যাগ করে বলেন, দেশের স্বার্থে স্টারমারের উচিত বিদায়ের সময়সূচি ঘোষণা করা। দিনের শেষ দিকে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী জুবায়ের আহমেদ। জুবায়েরের পদত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার দাবি জানানো লেবার এমপির সংখ্যা বেড়ে 87 জনে পৌঁছেছে। এক্ষেত্রে লেবার পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। নিয়ম অনুযায়ী দলটি এমপিদের অন্তত 20% কোনো বিকল্প প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিলে বর্তমান নেতাকে চ্যালেঞ্জ করা যায়। ক্যাবিনেট বৈঠকে স্টারমার অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, নেতৃত্বে আনুষ্ঠানিক চ্যালেঞ্জ না আসা পর্যন্ত তিনি পদ ছাড়বেন না। ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়, লেবার পার্টিতে নেতা পরিবর্তনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং সেটি এখনও শুরু হয়নি। মন্ত্রীদের উদ্দেশ্যে স্টারমার বলেন, গেল 2 দিন তার প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন ছিল। স্টারমারের প্রতি সমর্থন দেখানোর চেষ্টা করেছে লেবার পার্টির একাংশ। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের তথ্য অনুযায়ী 103 জন লেবার এমপি একটি বিবৃতিতে স্বাক্ষর করে বলেছেন, এখন নেতৃত্ব পরিবর্তনের সময় নয়। তারা বলেছেন, নির্বাচনের ফল যেমনই হোক, জনগণের আস্থা ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বর্ণ কম কেনার আহ্বান নিয়ে দেশটিতে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার চাপ সামাল দিতে এমন আহ্বান জানিয়েছেন মোদী। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণের আমদানি 50% পর্যন্ত কমানো গেলে চলতি অর্থ বছরে $36 বিলিয়ন পর্যন্ত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।
মধ্যপ্রাচ্য সংঘাতের মুখে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার, যেখানে গণপরিবহনের ব্যবহার বাড়ানো, অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানো ও বাড়ি থেকে কাজ করার নির্দেশনার পাশাপাশি স্বর্ণ কেনায় হ্রাস টানার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল্যবান এই ধাতুর অতিরিক্ত আমদানি দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়তি চাপ তৈরি করছে বলে দাবি তার। ফেব্রুয়ারিতে যেখানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 728 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে মে মাসে তা নেমেছে প্রায় 690 বিলিয়নে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে দেশটিতে প্রায় 84.5 বিলিয়ন ডলারের ঘাটতি বাড়তে পারে, যার বড় কারণ সোনার আমদানি। শুধু গত অর্থ বছরেই ভারত প্রায় 72 বিলিয়ন ডলারের স্বর্ণ আমদানি করেছে। অর্থনীতিবিদদের মতে ভারত যদি স্বর্ণের আমদানি 30 থেকে 40% কমাতে পারে, তাহলে প্রায় 25 বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব। আর এই কাটছাট 50% পৌঁছালে সাশ্রয় দাঁড়াতে পারে প্রায় 36 বিলিয়ন ডলার পর্যন্ত। এতে চলতি হিসাব ঘাটতি প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। এই সাশ্রয় জ্বালানি আমদানিতে ব্যবহার করা গেলে অর্থনীতির ওপর চাপ কিছুটা কমবে। তবে এ পদক্ষেপ বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে এখনও দোটানা থেকে যাচ্ছে, কারণ ভারতের সোনা শুধু বিনিয়োগ নয়, সংস্কৃতি ও সামাজিক প্রথার অংশ। বিশেষ করে বিয়ে ও পারিবারিক আচার অনুষ্ঠানে এর ব্যবহার ব্যাপক, ফলে হঠাৎ করে চাহিদা কমানো সহজ নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের নয়াদিল্লি। অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি, তদন্ত কমিটির পরীক্ষা বাতিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপির আধিপত্য বজায় রেখে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আসামে বিপুল ব্যবধানে জয় পায় বিজেপি। এই জয়ের মাধ্যমে রাজ্যে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করল দলটি। হিমন্ত বিশ্ব শর্মার সাথে এদিন পূর্ণমন্ত্রী হিসেবে আরও 4 জন বিধায়ক শপথ নিয়েছেন। ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম আৰু আইন অনুসাৰে। ভারতের বিধানসভা নির্বাচনে দুই রাজ্যের রাজনীতির দুই বিপরীত মেরু। পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী, যার বিজয় ভাষণে ছিল কট্টর হিন্দুত্ব ও অনুপ্রবেশ বিরোধী কড়া বার্তা। অন্যদিকে তামিলনাড়ুর মসনদে বসেছেন অভিনেতা থেকে জননেতা হয়ে যাওয়া থালাপতি বিজয়, যিনি শপথ নিয়েই ঘোষণা করেছেন ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচারের নতুন এক যুগের। আদর্শের এই দুই ভিন্ন ধারা এখন ভারতের জাতীয় রাজনীতির আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আমি শুভেন্দু অধিকারী சி ஜோசப் விஜய் எனும் நான் இந்திய அரசியல் அமைப்பின்பால் ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শুভেন্দুর মেরুকরণ ও বর্জনের রাজনীতি, অন্য পাশে তামিলনাড়ুতে বিজয়ের মানবিক সাম্য ও সুরক্ষার হুঙ্কার। আদর্শের এই দ্বৈরথ শেষ পর্যন্ত ভারতকে কোন পথে নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটের লড়াইয়ে শুভেন্দু অধিকারীর অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও মেরুকরণমুখী। নির্বাচনের দিন ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়েই সংখ্যালঘু মুসলমানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। শপথ নেয়ার পর তার সেই সুর আরও কঠোর হয়। বিজয়ী ভাষণে তিনি একে সনাতনী শক্তির জয় বলে অভিহিত করেন। অনুপ্রবেশকারী শনাক্ত করতে দ্রুত জনগণনা শুরুর ঘোষণা দিয়ে রাজ্যে এক গভীর সাম্প্রদায়িক বিভাজনের রেখা টেনে দেন। ঠিক এর বিপরীতে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বইছে সম্প্রীতির হাওয়া। নির্বাচনী প্রচারণা থেকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আসছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিজয় তার ভাষণে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে নয়, পুরো তামিল জাতিকে সম্বোধন করেন। শুভেন্দুর বর্জন নীতির বিপরীতে বিজয়ের কণ্ঠে ছিল অন্তর্ভুক্তির ডাক। আমার শাসনে কোনো ধর্মীয় বা জাতিগত বৈষম্যের স্থান নেই। আমি 8 কোটি তামিল নাগরিকের প্রত্যেকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে দায়বদ্ধ। সংখ্যালঘুদের সুরক্ষায় তার এই দৃঢ় অবস্থান দক্ষিণের রাজনীতিতে এক নতুন আশার আলো দেখিয়েছে।
একই সময়ে দুই বড় রাজ্যের দুই নেতার এই বৈপরীত্য ভারতের গণতান্ত্রিক কাঠামোর জন্য এক বড় পরীক্ষা। শুভেন্দু যেখানে হিন্দু সংহতি ও সীমান্ত রাজনীতির ঘোড়ায় সাওয়ার, তখন বিজয় সেখানে ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার করেছেন। উত্তর পূর্ব ও দক্ষিণের এই দুই রাজনৈতিক দর্শনের লড়াই এখন ভারতের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নাদিম মারজান, সময় সংবাদ। সীমান্ত নিরাপত্তা রক্ষা ভারতের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্থানীয় সময় মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কিনা সে প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি। Border security is a priority for us and that is how we look at it. সীমান্ত নিরাপত্তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং আমরা বিষয়টিকে সেভাবেই দেখি। We had a question about rupee in trade in rupee. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একের পর এক হামলার ঘটনায় নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেক মার্কিন মনে করেন এসব হামলা সাজানো নাটক। জরিপ বলছে রাজনৈতিক বিভাজনের সঙ্গে সঙ্গে বাড়ছে সরকার ও গণমাধ্যমের প্রতি অবিশ্বাসও। 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে অন্তত দুটি হামলার ঘটনা ঘটে। প্রথমটি ছিল পেনসিলভেনিয়ার বাটলারে এক জনসভায়। এরপরই গেল এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের গুলিবর্ষণ। সব ঘটনাই আলোচনায় আসে। অনেক মার্কিনের ধারণা এসব হামলা সাজানো নাটক। সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজ গার্ডের জরিপ অনুযায়ী বাটলারের হামলাকে সাজানো মনে করেন 24% মার্কিন। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই বিশ্বাসের হার 42%, যেখানে রিপাবলিকানদের মধ্যে মাত্র 7%। একইভাবে গলফ ক্লাব হামলাকে ভুয়া মনে করেন 16% নাগরিক। এতে স্পষ্ট হচ্ছে একই ঘটনার ব্যাখ্যায় রাজনৈতিক অবস্থান বড় প্রভাব ফেলছে। ওয়াশিংটনের হিলটন হোটেলে হামলার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব। অনেক পোস্টে দাবি করা হয় ট্রাম্প প্রশাসন জনসমর্থন বাড়াতে নিজেরাই হামলার নাটক সাজিয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। যারা এমনটি বিশ্বাস করেন তাদের বোকা বলেও আখ্যা দেন মুখপাত্র ডেভিস এঙ্গল। বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল সরকার ও গণমাধ্যমের প্রতি মানুষের গভীর অবিশ্বাসের প্রতিফলন। তাদের মতে সামাজিক মাধ্যমে যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় বাস্তবতা ও ষড়যন্ত্র তত্ত্বের সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশকে এখন অনেকটা রিয়েলিটি টিভি শো এর সাথে তুলনা করছেন অনেকে। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত এক ব্যক্তির পরিবার এবার চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছে। গেল বছরের এপ্রিলে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় 2 ব্যক্তি নিহত হন। তদন্তে উঠে আসে অভিযুক্ত শিক্ষার্থী হামলার আগে চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন ক্যাম্পাসের কোন সময় ও স্থান সবচেয়ে বেশি ভিড় থাকে এবং কী ধরনের অস্ত্র ও গুলি ব্যবহার করলে প্রাণহানি বাড়তে পারে। এমনকি শিশু জড়িত থাকলে হামলা গণমাধ্যমের বেশি মনোযোগ পায় বলেও তাকে জানানো হয়েছিল বলে দাবি কর্তৃপক্ষের। এ ঘটনায় নিহত একজনের স্ত্রী ফেডারেল আদালতে ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, সহিংসতার ঝুঁকি শনাক্তে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখেনি কোম্পানিটি, যদিও ওপেন এআই সব অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণে 2 পুলিশ সহ 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে লাক্কিমারওয়াত জেলার একটি বাজারে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাজারের বেশ কিছু দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। উদ্ধার তৎপরতা শেষে পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। দেশটিতে প্রশ্ন ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করা হয়েছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁসের অভিযোগে পুরো পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সংস্থাটি বলছে তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় বর্তমান পরীক্ষার ফল বহাল রাখা সম্ভব হচ্ছে না। পরে নতুন পরীক্ষার তারিখ ঘোষণার কথাও জানায় তারা।
পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। বিক্ষোভ চলাকালে পুলিশি বাধার মুখেও স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি বিনোদ জাখর। যেসব শিক্ষার্থী সততা ও কঠোর পরিশ্রমের সঙ্গে নিট পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, তাদের ভবিষ্যৎ মাত্র 5 থেকে 10,000 রুপিতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি দাবি জানাচ্ছি সরকার যেন এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেয়। প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রশ্ন ফাঁসের সূত্র মিলেছে রাজস্থানে। তদন্তকারীরা সন্দেহ করছেন পরীক্ষার আগে একটি গ্যাস পেপার ছড়িয়ে পড়েছিল। প্রায় 410 প্রশ্নের সেই সেটের অন্তত 120টি প্রশ্ন মূল পরীক্ষার রসায়ন অংশের সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এখন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর হাতে রয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, বছরের পর বছর কঠোর প্রস্তুতির পরও বারবার একই ধরনের অনিয়ম তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিয়েছি, পুরোপুরি নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে পড়াশোনা করেছি, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে গেল। রাজস্থানে প্রশ্ন ফাঁসের পর আমরা জানতে পারি পরীক্ষা বাতিল করা হয়েছে। 2 বছর আগেও এমন প্রশ্ন ফাঁস হয়েছিল, কিন্তু কোনো সংশোধন করা হয়নি। যেভাবে পরীক্ষাগুলো পরিচালনা করা হচ্ছে তাতে ভবিষ্যতেও প্রশ্ন ফাঁস হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। অন্যদিকে বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। সরকারের নতুন আর্থিক সংস্কার পরিকল্পনার প্রতিবাদে জাতীয় ধর্মঘটের ডাক দেয় দেশটির শ্রমিক ইউনিয়নগুলো। হাতে বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে মিছিলে আসেন বিক্ষোভকারীরা। স্লোগানের মাধ্যমে তারা সরকারের ব্যয় সংকোচন নীতির বিরোধিতা করেন। ধর্মঘটের কারণে ব্যাহত হয়েছে গণপরিবহন চলাচল। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে বহুল আলোচিত ফার্মগেট কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। এবার তাকে অভিশংসনের সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে পার্লামেন্ট। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আলোচিত ফার্মগেট কেলেঙ্কারি নিয়ে তাকে অভিশংসনের পথে এগোতে পারে দেশটির পার্লামেন্ট। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায় স্পিকার একটি কমিটি গঠন করবেন এবং ওই কমিটি এই অভিযোগগুলো তদন্ত করবে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত রামাফোসার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত শুক্রবার সাংবিধানিক আদালত রায় দেয় 4 বছর আগে এই কেলেঙ্কারি তদন্তে পার্লামেন্ট যে বাধা দিয়েছিল তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। নতুন অভিশংসন কমিটি ফার্মগেট কেলেঙ্কারিতে রামাফোসার বিরুদ্ধে থাকা প্রমাণ পর্যালোচনা করবে। এরপর আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 2020 সালে রামাফোসার মালিকানাধীন ফলাফলা খামারবাড়ি থেকে প্রায় $40 লাখ চুরি হয়। পরে জানা যায় অর্থটি সোফার ভেতরে লুকানো ছিল। 2022 সালে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক বিতর্ক তৈরি হয়, যাকে ফার্মগেট কেলেঙ্কারি নামে অভিহিত করা হয়। বিরোধীরাও এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করে প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা রামাফোসা কিভাবে ওই অর্থ পেয়েছিলেন তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। তবে সব অভিযোগ অস্বীকার করে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পদত্যাগকে অস্বীকৃতি জানান রামাফোসা। পাশাপাশি একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও ঘোষণা দেন তিনি। শিউলি রোসা, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। প্রচণ্ড শীতের পাশাপাশি দিনভর বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। বৈরী আবহাওয়ায় বাইরে চলাচলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা থাকায় বেচা বিক্রি কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগে অচল হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল।
টানা বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন। চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। দুর্ভোগ লাঘবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। মুষলধারে বৃষ্টির পাশাপাশি প্রবল ঝড়ো বাতাস ও কনকনে ঠান্ডায় ঘরবন্দি নাগরিক জীবন। খারাপ আবহাওয়ায় বাইরে বের হতে না পারায় ক্রেতা শূন্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মানুষ বাইরে বেরোতে পারছে না, এই জন্য ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলতেছে। ফরেনার কাস্টমার যা আমাদের আশা থাকে ওরাও আসতে পারতেছে না, যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই মন্দা চলতেছে। বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নাগরিকদের বাইরে চলাচলও জারি করা হয়েছে সতর্কতা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতা ছাপিয়ে এবার একেবারেই সাধারণ মুহূর্তে দেখা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। নিজেই গাড়ি চালিয়ে পৌঁছান মস্কোর এক হোটেলে, যেখানে দেখা করেন তার সাবেক স্কুল শিক্ষিকার সঙ্গে। সাক্ষাৎ শেষে নৈশভোজের নিয়ন্ত্রণে নিজেই শিক্ষিকাকে গাড়িতে করে নিয়ে যান ক্রেমলিনে। পুতিনের এই সাক্ষাৎকে মানবিক ইমেজ তুলে ধরার কৌশল বলছেন বিশ্লেষকরা। গাড়ি চালিয়ে নিজের প্রাইমারি স্কুলের শিক্ষিকার সঙ্গে দেখা করতে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিক স্যুটের বদলে তার পরনে ছিল সাধারণ পোশাক, হাতে ছিল ফুলের তোড়া। মস্কোর ব্যস্ত রাস্তায় একেবারেই সাধারণ পোশাকে দেখা যায় প্রেসিডেন্টকে। রাজধানীর আরবাত এলাকার একটি হোটেলে তার সেই শিক্ষিকার সঙ্গে দেখা করেন পুতিন। সাক্ষাৎ শেষে নৈশভোজের নিমন্ত্রণে নিজেই আবার গাড়ি চালিয়ে শিক্ষিকাকে নিয়ে যান ক্রেমলিনে। গেল 9 মে রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে শিক্ষিকা ভেরা গুরেভিচকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান পুতিন। সেই অনুষ্ঠানে যোগ দিতেই তিনি মস্কোতে অবস্থান করছিলেন। হোটেলের লবিতে উপস্থিত এক ব্যক্তির সঙ্গেও সংক্ষিপ্ত আলাপ করেন পুতিন। ওই ব্যক্তি জানান তিনি বিজয় দিবসের ছুটি কাটাতে সোচি থেকে মস্কোতে এসেছেন। এরপর দুজনের মধ্যে মস্কোর আবহাওয়া নিয়েও সংক্ষিপ্ত কথোপকথন হয়। পুরো ঘটনাটি ঘিরে এক ধরনের স্বাভাবিক ও অনাড়ম্বর ভাব তুলে ধরার চেষ্টা করছে ক্রেমলিন। আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে থাকা রুশ নেতৃত্ব সাম্প্রতিক সময়ে জনসম্পৃক্ত ও মানবিক ইমেজ তুলে ধরতে নানা প্রচারণামূলক ভিডিও প্রকাশ করছে। বিশ্লেষকরা বলছেন, সাবেক শিক্ষিকার সঙ্গে পুতিনের এই সাক্ষাৎও সেই কৌশলের অংশ হতে পারে, যেখানে রাষ্ট্রপ্রধানকে সাধারণ ও ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেয়া একজন মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর প্রথম চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংঘাত ও দুই দেশের বাণিজ্য চুক্তি, বলছেন বিশ্লেষকরা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আঘাতে অন্তত 6 জন নিহত। বেকা উপত্যকা সহ একাধিক শহর খালি করার নির্দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর পাল্টা হামলা। এবং ভূমধ্যসাগরে লিবিয়া উপকূল থেকে 2 বাংলাদেশি সহ 3 জনের মরদেহ উদ্ধার। পাচারকারীদের আস্তানা থেকে 120 অভিবাসী উদ্ধার। শারীরিক নির্যাতনের অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।